বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং স্টাডির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এইচএসসি অথবা একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে অধ্যায় ৫ যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী আজকে ৩ নম্বর পর্বে অর্থাৎ তৃতীয় ক্লাসে দিনাজপুর বোর্ড 2017 নিয়ে আলোচনা করব। তো দিনাজপুর বোর্ড 2017 ক বিভাগে যে দুটি প্রশ্ন এসেছিল আমি সেই দুটি প্রশ্নের সমাধান আজকে দেওয়ার চেষ্টা করব। আশা রাখি তোমরা ধৈর্য সহকারে ভিডিওর A to Z দেখবে এবং এই দিনাজপুর বোর্ডের প্রশ্ন দুটি শিখে নেবে। বরাবরের মতো আজও আমি এস এম বেলাল হোসেন জয় তোমাদের সাথে রয়েছি। চলো শুরু করা যাক। দিনাজপুর বোর্ড 2017 হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে দেখো 1 নম্বর প্রশ্নটা কি এসেছিল। শ্যাম কোম্পানি লিমিটেডের অনুমোদিত মূলধন 10 লাখ টাকা। এই অনুমোদিত মূলধন প্রতিটি 100 টাকা মূল্যে 10,000 শেয়ারে বিভক্ত। তাইলে অনুমোদিত মূলধন বলা আছে এখানে। তো 2016 সালে 31 ডিসেম্বর তারিখে কোম্পানির রেওয়ামিল নিম্নে দেওয়া হলো। ইস্যুকৃত ও তলবকৃত মূলধন 6,250 শেয়ার, যার মূলধন হলো টাকায় আসলো, একে 100 দিয়ে গুণ করলে কত হবে? 6,25,000 টাকা। 12% ঋণপত্র, এটি দীর্ঘমেয়াদী দায় 1 লাখ টাকা। তো 1 লাখ টাকার 12% কত হওয়ার কথা? এটা 12,000 টাকা হওয়ার কথা। তো আমরা ঋণের সুদ কিন্তু 12,000 টাকা পাবো, তাই না? কলকবজা ও যন্ত্রপাতি দেওয়া আছে 2,60,000 টাকা। আসবাবপত্র দেওয়া আছে 84,000 টাকা। প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে 75,000 টাকা। পণ্য ক্রয় ও বিক্রয় ডেবিট পাশে দেওয়া আছে 2,50,000 টাকা, দ্যাটস মিন এটি পণ্য ক্রয়। আর ক্রেডিট পাশে দেওয়া আছে 5,80,000 টাকা, দ্যাটস মিন এটি পণ্য বিক্রয়। পণ্য ফেরত ডেবিট পাশে দেওয়া আছে 10,000 টাকা, ক্রেডিট পাশে দেওয়া আছে 15,000 টাকা। তো ডেবিট পাশেরটা বিক্রয় ফেরত আর ক্রেডিট পাশেরটা হলো ক্রয় ফেরত। মজুরি দেওয়া আছে 30,000 টাকা, এটি প্রত্যক্ষ খরচ, বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যাবে। বেতন 60,000, এটি পরিচালন ব্যয়, ভাড়াও পরিচালন ব্যয়। ঋণপত্রের সুদ 7,000 টাকা। ঋণপত্রের সুদ 7,000 টাকা। তো ঋণপত্র ছিল কত গো? ঋণপত্র ছিল 12%, 12,000 টাকা হওয়ার কথা ছিল, কিন্তু পেয়েছি আমরা 7,000 টাকা। 5,000 টাকা এখনও বকে রয়েছে। বিজ্ঞাপন খরচ 32,000 টাকা। অনাদায়ী পাওনা 12,000 টাকা। অনাদায়ী পাওনা সঞ্চিতি 9,000 টাকা। প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব 1,10,000 টাকা প্রাপ্য হিসাবে হবে, আর প্রদেয় হিসাব হবে 50,000 টাকা। বহি পরিবহন মানে বিক্রয় পরিবহন, এটি পরিচালন ব্যয়ে যাবে 11,000 টাকা। ভূমি ও দালান কোঠা, এটি স্থায়ী সম্পদ, এটি আর্থিক বিবরণীতে যাবে 3 লাখ টাকা। 14% বিনিয়োগ 90 লাখ টাকা। তো 90,000 টাকা, সরি, এই 14% বিনিয়োগ, তো এই 90,000-এর 14% বিনিয়োগের সুদ বের করে নিতে হবে। তো এটি অপরিচালন আয় হিসেবে ধরে নিতে হবে বিনিয়োগের সুদটা। সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 1,80,000 টাকা, যার মধ্যে অব্যবহৃত মণিহারি আছে 4,000 টাকা। তো সমাপনী মজুত পণ্য থেকে 4,000 টাকা বের করে দিব অব্যবহৃত মণিহারি হিসাবে। আর অব্যবহৃত মণিহারি সেটা মণিহারির সাথে আমরা সমন্বয় করব, তাই না? অব্যবহৃত মণিহারিও চলতি সম্পদ, সমাপনী মজুত পণ্যও চলতি সম্পদ, কিন্তু যার যার অবস্থানে তাকে দেখাইতে হবে। মাসিক ভাড়া প্রদানের হার 3,000 টাকা। তাহলে 12 বছরে কত হওয়ার কথা? 36,000 টাকা। তো ভাড়া আমরা পরিশোধ করছি কত? ভাড়া পরিশোধ করছি 48,000 টাকা। তাহলে 12,000 টাকা আমরা অলরেডি বেশি পরিশোধ করছি, তাহলে অগ্রিম হয়ে যাবে, তাই না? বিজ্ঞাপনের উদ্দেশ্যে 8,000 টাকা পণ্য বিতরণ করা হয়েছে, কিন্তু ইহা হিসাব বইতে লেখা হয়নি। তাহলে বিজ্ঞাপন দেওয়া আছে কত? 32,000 টাকা। কোথায় যেন আমরা বিজ্ঞাপন পড়লাম? বিজ্ঞাপন পড়েছি তো আমরা। আচ্ছা, এই যে বিজ্ঞাপন খরচ 32,000 টাকা, কিন্তু 8,000 টাকা বিনামূল্যে পণ্য বিতরণ করা হয়েছে, তাহলে এটি যোগ করা হবে 8,000 টাকা, তাহলে 40,000 টাকা হবে। 1/4 অংশ অবলোকন করতে হবে, তাহলে অবলোকন করতে হবে 40,000-কে 4 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা অবলোকন। অনাদায়ী পাওনার সঞ্চিতি পরিমাণ আরও 3,000 টাকা বৃদ্ধি করতে হবে, তাহলে অনাদায়ী পাওনার সাথে আরও 3,000 টাকা যোগ করে দিতে হবে, তাই না? কলকবজা ও যন্ত্রপাতির উপর 5% এবং ভূমি ও দালান কোটার উপর 4%, আসবাবপত্রের উপর 10% অবশ্যই ধরতে হবে। ধরবো অবশ্যই, সবগুলো পরিচালন ব্যয় হিসাবে আমরা দেখাই দেবো। ক নম্বর প্রশ্ন বলেছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন বলেছে মোট লাভ 4,14,000 টাকা ধরে কোম্পানির নেট লাভ বা নেট লোকসান নির্ণয় করো।
2016 সালে 31 ডিসেম্বর তারিখে শ্যাম কোম্পানি লিমিটেডে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন। তো আমরা ক নম্বর প্রশ্নে অ্যান্সার করব। বিক্রিত পণ্যের ব্যয়। আমরা জানি প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নিট ক্রয় যোগ করব, তারপরে ক্রয় সংক্রান্ত যে আনুষঙ্গিক খরচ রয়েছে প্রত্যক্ষ খরচগুলো যোগ করব, সমাপনী মজুত পণ্য মাইনাস করে দেব, দিলে বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে যাবে। তো প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে দেওয়া আছে 75,000 টাকা, পণ্য ক্রয় রেওয়া মিলে দেওয়া আছে 2,50,000 টাকা, পণ্য ফেরত ওই যে ক্রেডিট পাশেরটা, পণ্য ফেরত কিন্তু ডেবিট পাশে আছে 10,000, ক্রেডিট পাশে 15,000, তো ক্রেডিট পাশে 15,000 টাকাটা আসবে ক্রয় ফেরতে, মাইনাস করলে বিনামূল্যে পণ্য বিতরণটা মাইনাস করে দিতে হয়, দিয়ে নিট ক্রয় এটার সাথে যোগ, তারপর মজুরি আছে, মজুরি দিয়ে দিলাম, এই তিনটা যোগ করলাম 3,32,000 টাকা হলো সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্যের মধ্যে আবার অব্যবহৃত মণিহারি আছে 4,000 টাকা, এটা বাদ দিয়ে দিতে হবে। তো 1,80,000 থেকে 4,000 বাদ দিলে কত হয়? 1,76,000। তো 3,32,000 থেকে 1,76,000 মাইনাস করলে 1,56,000 টাকা হয়, এটি বিক্রিত পণ্যের ব্যয়। ঠিক আছে, ক নম্বর প্রশ্নে অ্যান্সার পেয়ে গেছি। খ নম্বর প্রশ্নটা বলছে বিশদ আয় বিবরণী তৈরি করো। তো মোট লাভ প্রশ্নে দেওয়া আছে 4,14,000 টাকা ধরে বলতে বলছে। তো 4,14,000 টাকা দিয়ে দিলাম। তারপরে পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় সর্বপ্রথম আসবে বেতন, তারপর ভাড়া। ভাড়াতে দেখো ওই যে সমন্বয় বলেছিল কি ভাড়া প্রতি মাসে 3,000 টাকা করে প্রদান করতে হবে। তাহলে আমরা জানি এক বছরে 12 মাস, তাহলে 3,000 গুণন 12 সমান 36,000 টাকা হওয়ার কথা। ঠিক আছে, দেওয়া হয়েছে ভাড়া কত? 48,000 টাকা অলরেডি দেওয়া হয়ে গেছে। তাইলে অগ্রিম দেওয়া আছে 12,000 টাকা, তাই না? তাহলে বাদ অগ্রিম 12,000 টাকা দিয়ে দেবো। এরপর অব্যবহৃত মণিহারি আছে 4,000 টাকা। সরাসরি যেহেতু মণিহারি নামে কোনো এন্ট্রি নাই রেওয়া মিলে, তাহলে অব্যবহৃত মণিহারিটা সরাসরি মাইনাস ফিগারে দেখাই দেব। বিজ্ঞাপন খরচ 32,000, বিজ্ঞাপন খরচ 32,000 টাকার সাথে বিনামূল্যে পণ্য বিতরণ 8,000 টাকা যোগ করতে হবে। যোগ করলে কত হলো? 40,000 টাকা। এখন বলেছে এর 4/1 অবলোপন করো, দ্যাটস মিন বিজ্ঞাপন খরচটা হবে 4/1। বুঝতে পারছো? আর 4/3 হবে বিলম্বিত। তো বিলম্বিতটাই বাদ দিতে হবে, আর যেটুকু অবলোপন করা হবে মানে যেটুকু খরচ করা হবে সেটি যোগ করতে হবে। তো বাদ বিলম্বিত বিজ্ঞাপন, তো 40,000কে 4 দিয়ে ভাগ করবো, 3 দিয়ে গুণন করবো, 30,000 টাকা বাদ দিয়ে দিলাম। এরপর অনাদায়ী পাওনা 12,000 টাকা দেওয়া আছে, যোগ নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি দেওয়া আছে 12,000 টাকা। তাহলে যোগ করলে কত হলো? 24,000 টাকা, বাদ পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি 9,000 টাকা। এই হলো টোটাল 15,000 টাকা। তো নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি 12,000 টাকা কোথায় থেকে আসলো একটু দেখে আসি আমরা। অনাদায়ী পাওনার সঞ্চিতি আরো 12,000 টাকা বৃদ্ধি করতে হবে। তো অনাদায়ী পাওনা সঞ্চিতি 9,000 টাকা আছে, তো 12,000 অনাদায়ী পাওনা 12,000 টাকা, তাই না? 12,000 টাকা ছিল অনাদায়ী পাওনা, আর অনাদায়ী পাওনার সঞ্চিতি, নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি 3,000 টাকা বৃদ্ধি করতে হবে। তো এখানে 3,000 টাকা হবে, 3,000 টাকা আরো বৃদ্ধি করতে হবে। তার মানে কি নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি 3,000 টাকা, আর পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি 9,000 টাকা মাইনাস করতে হবে। তো 3,000 তো 15,000 হবে, 15,000 থেকে 9,000 মাইনাস করলে 6,000 টাকা হবে, এখানে 6,000 টাকা হবে। বহি পরিবহন দেওয়া আছে, এটা দিয়ে দিলাম। তারপর অবচয় সমূহ, অবচয় দেখো দালান কোটার কলকবজার যন্ত্রপাতির অবচয় পার্সেন্টেজ অনুযায়ী বের করে দিলাম, ভূমি দালান কোটা বের করে দিলাম, আসবাবপত্র বের করে দিলাম। এখানে কোনো ঝামেলা ছিল না, সরাসরি অ্যামাউন্টের উপর বের করে দিব। বাদ দেওয়ার পরে যে 1,61,400 এটা মাইনাস করার পরে 2,52,600 টাকা বের হবে, এটি হলো পরিচালন মুনাফা। এর সাথে অপরিচালন আয় যোগ করব, তো বিনিয়োগের সুদ ছিল 90,000-এর 14%, তো 12,600 টাকা। এরপর বাদ অপরিচালন ব্যয়, ঋণপত্রের সুদ 7,000 টাকা দেওয়া আছে, বগে আছে কত? তো 1 লাখ টাকার 12% হওয়ার কথা 12,000 টাকা, কিন্তু পাইছো 7,000 টাকা। তাহলে 12,000 থেকে 7,000 মাইনাস করলে 5,000 টাকা, এই 5,000 টাকা বকেয়া ছিল, এটা মাইনাস করবো। তো 600 টাকা সমন্বয় করলে বের হয়ে গেল 2,53,200 টাকা, এটি হলো নিট মুনাফা। ঠিক আছে, গ নম্বর প্রশ্ন বলছে সম্পদের পরিমাণ নির্ণয় করো। তো সম্পদের পরিমাণ সর্বপ্রথম স্থায়ী সম্পদ দিয়ে শুরু করব। স্থায়ী সম্পদে কলকবজা যন্ত্রপাতি আছে, অবচয় বাদ দিয়ে দেব। আসবাবপত্র আছে, আসবাবপত্র থেকে অবচয় বাদ দেব। ভূমি ও দালান কোটা আছে, অবচয় বাদ দিয়ে দেবো। এই তিনটা স্থায়ী সম্পদ ছিল। এরপর দীর্ঘমেয়াদী বিনিয়োগ ছিল, বিনিয়োগ
90,000 টাকা দিয়ে দিলাম। চলতি সম্পদ প্রাপ্য হিসাব ছিল যোগ নতুন অনাদায়ী সঞ্চিতি। তো নতুন অনাদায়ী সঞ্চিতি এখানে 3,000 টাকাই হবে, কারণ এই 9,000 টাকা প্রশ্ন আসে নাই এখনো, কোথা থেকে আসলো এটা। ঠিক আছে, এখানে বাদ দিয়ে দিব সমাপনী মজুত পণ্য, ওই যে অব্যবহৃত মণিহারিটা বাদ দিয়ে দেবো ওখান থেকে, 1,76,000 টাকা দেখাই দেবো। অব্যবহৃত মণিহারি আলাদা দেখাই দেবো। অগ্রিম ভাড়া 12,000 টাকা পেয়ে গেলাম, কিন্তু কারণ ভাড়া দেওয়া ছিল 48,000 টাকা, কিন্তু ভাড়া দেওয়ার কথা ছিল 36,000, 12,000 টাকা অগ্রিম ছিল। ঠিক আছে, তো বিনিয়োগের অনাদায়ী সুদ ছিল 12,600 টাকা। মোট চলতি সম্পদ, এটা অন্যান্য সম্পদ ছিল, বিলম্বিত বিজ্ঞাপন ছিল 30,000 টাকা। তো মোট সম্পদ বের হয়ে গেল। এরপর 2 নম্বর প্রশ্ন আসছে, দেখো কি বলছে। রোদেলা কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যে 40,000 শেয়ারে বিভক্ত 4 লাখ টাকার অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। 2016 সালের 31 ডিসেম্বর তারিখে কোম্পানি রেওয়া মিল নিম্নরূপ: প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে, ক্রয় দেওয়া আছে, মজুরি দেওয়া আছে, বেতন 10 মাস, দ্যাটস মিন 2 মাসের বকে রয়েছে। তো 40,000কে 10 দিয়ে ভাগ করলে যেটা বের হবে সেটা 1 মাসের, ওইটাকে 2 দিয়ে গুণ করলে 2 মাসের বকে টাকাটা বের হয়ে যাবে। ভাড়া 45,000, অনাদায়ী পাওনা 3,000 টাকা দেওয়া আছে, প্রাপ্য হিসাব 80,000 টাকা, আয়কর দেওয়া আছে 38,000 টাকা। তো আয়কর কার সাথে সমন্বয় হবে? মূলধনের সাথে, তাই না? ব্যাংক জমার উদ্বৃত্ত আছে 65,000, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ আছে, ঋণপত্রের অবহার আছে, 8% বিনিয়োগ আছে, সুনাম আছে, আসবাবপত্র আছে। এরপর এদিকে আছে কি, শেয়ার মূলধন 20,000 শেয়ার, 2 লাখ টাকা, কারণ 10 টাকা করে, 10% ঋণপত্র 1 লাখ, প্রদেয় হিসাব, পণ্য বিক্রয়, শিক্ষানবিশ সালামি, অনাদায়ী পাওনার সঞ্চিতি তহবিল, রক্ষিত আয়, এগুলো দেওয়া আছে। তো প্রশ্ন কি বলেছে, সমন্বয়গুলো আগে দেখে নিই। সমাপনী মজুত পণ্য 2,50,000 টাকা মূল্যায়ন করা হয়েছে। সুনামের 1/5 অংশ অবলম্বন করতে হবে, মানে অবশ্যই ধরতে হবে। আসবাবপত্রের 7% অবশ্যই ধরতে হবে, ধরবো। প্রাপ্য হিসাবে 4,000 টাকা আদায়যোগ্য নয়, মানে নতুন অনাদায়ী পাওনা। অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর 5% অনাদায়ী সঞ্চিতি ধরতে হবে, হ্যাঁ ধরে নিব। শেয়ার মূলধনের 10% লভ্যাংশ ঘোষণা করতে হবে, করব। 2 লাখের 10% 20,000 টাকা হবে। সঞ্চিতি তহবিল 1,000 টাকায় উন্নীত করতে হবে। তো সঞ্চিতি তহবিল মনে হয় ছিল 80,000 টাকা। তো 80,000 থেকে 1 টাকায় উপনীত করবো, মানে 20,000 টাকা স্থানান্তর করতে হবে, 20,000 টাকা বাড়াইতে হবে। তারপরে হলো 30,000 টাকার একটি পেনশন তহবিল তৈরি করতে হবে। তো পেনশন তহবিল স্থানান্তর করব। ক নম্বর প্রশ্ন বলেছে অনাদায়ী পাওনা সঞ্চিতি পরিমাণ নির্ণয় করব। কোম্পানির নেট লাভ এত টাকা হলে উক্ত বছরের সংরক্ষিত আয় বিবরণী তৈরি করব। এত তারিখে কোম্পানি আর্থিক অবস্থা বিবরণীতে মূলধন ও দায়ের পরিমাণ নির্ণয় করো, তো আমরা করব। তো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, আগে প্রাপ্য হিসাব দেখব 80,000। এর মধ্যে অলিখিত অনাদায়ী, যেটা বলছে যে 4,000 টাকা আদায়যোগ্য নয়, সেটি হলো অলিখিত অনাদায়ী পাওনা। এই যে প্রাপ্য হিসাবে এটা বাদ দিলে যেটা অবশিষ্ট থাকবে সেটি হলো সেটার 5% করলে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি পরিমাণ বের হয়ে যাবে। তো 80,000 থেকে 4,000 বাদ দিলে কত হয়? 76,000। 76,000কে 5% করলে 3800 টাকা হয়। এটি হলো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এরপর সংরক্ষিত আয় বিবরণী করতে বলছে। তো রক্ষিত আয়ের প্রারম্ভিক উদ্বৃত্ত 1,80,000 টাকা দেওয়া আছে। চলতি বছরের নেট লাভ দেওয়া আছে 2,83,390 টাকা, এটি প্রশ্নেই দেওয়া আছে, সরাসরি যোগ করে দিলাম। এরপর বন্টনের মধ্যে আয়কর আছে, অন্তর্বর্তীকালীন লাভ্যাংশ আছে, এটা মাইনাস করে দেবো। সঞ্চিত তহবিলে স্থানান্তর, কারণ সঞ্চিত তহবিল দেওয়া ছিল 80,000, সমন্বয় বলেছে 1 লাখ টাকা উপনীত করতে হবে, দ্যাটস মিন 20,000 টাকা আরও স্থানান্তর করতে হচ্ছে। তো এইটাই স্থানান্তর, 20,000 টাকা। পেনশন তহবিলে স্থানান্তর করছে 30,000 টাকা, ঘোষণাকৃত লভ্যাংশ 10% বলে দিছে সমন্বয়, তাই না? তাহলে 20,000 টাকা। তো 1,68,000 টাকা মাইনাস করলে 2,95,390 টাকা হয় সমাপনী আয়ের উদ্বৃত্ত, সংরক্ষিত সমাপনী আয়ের উদ্বৃত্ত। এরপর রোদেলা কোম্পানি লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী আংশিক, যেটাকে তোমার হলো শেয়ার মূলধন আর দায় নির্ণয় করতে বলছিল। তো শেয়ার মূলধন প্রথমে অনুমোদিত শেয়ার দিয়ে দিব, প্রতিটি 10 টাকা মূল্যে 4,000 শেয়ার, 4 লাখ টাকা, এটা ক্লোজ করে দেবো, এটার আর কোনো হিসাব নেই। এরপর ইস্যুকৃত ও বিলিখিত শেয়ার প্রতিটি 10 টাকা মূল্যে 2 লাখ শেয়ার, 2 লাখ টাকা। সঞ্চিত উদ্বৃত্ত ছিল, সঞ্চিত তহবিল ছিল 80,000, নতুন স্থানান্তর করলাম 20,000 যোগ 1 লাখ। সংযুক্ত আয়ের সমাপনী উদ্বৃত্ত আছে, তো 2,95,390 টাকা হয়ে গেল। মোট সঞ্চিত উদ্বৃত্ত হলো কত? 3,95,390। এরপর দীর্ঘমেয়াদী দায় 10% ঋণপত্র আছে, ওকে। এরপর চলতি দায় ও ভবিষ্যৎ অবস্থা, বকেয়া বেতন আছে 8,000 টাকা। ঋণের বকেয়া সুদ 10% ঋণ ছিল, যে এই যে 10 এর বকেয়া আছে 10,000 টাকা, তো 10,000 টাকা দিয়ে দিলাম।
আর আছে প্রদেয় হিসাব আছে। ঘোষিত লভ্যাংশটা যেহেতু লভ্যাংশ এখনো দেওয়া হয়নি, এটি দায়, তাইলে এটা থাকবে চলতি দায়ের মধ্যে। পেনশন তহবিল, এটা হলো পেনশন তহবিল, এটাও দায়ের মধ্যে যায়, চলতি দায়ের মধ্যে। তো এই সবগুলো যোগ করলে বের হয় কত, 1,08,000। তো এই তিনটা যোগ করলে বের হবে 8,03,390 টাকা। এটি হলো শেয়ার মূলধন ও মোট দায়। ঠিক আছে, এটাই ছিল রাজশাহী বোর্ডের দিনাজপুর বোর্ডের 1 ও 2 নম্বর প্রশ্নের সমাধান। আশা রাখি তোমরা সব বুঝতে পারছো। আর কোথাও বুঝতে প্রবলেম হলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।